আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, আর ভোরবেলা প্রায় 3টে সাড়ে 3টের সময় ঘুম থেকে উঠে সবাই মিলে বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। ভোরের সূর্য দেখব, কাঞ্চনজঙ্ঘা দেখব, সে এক অপূর্ণ ইচ্ছা, আর সেই ইচ্ছাটা আজকে পূরণ হওয়ার দিন। ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করে দিয়েছে, আর আমরা আছি গাড়িতে। খুব বেশিক্ষণের পথ নয়, তবে ভোরবেলা এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে রাস্তায় যেতে যেতে এক অদ্ভুত তৃপ্তি হচ্ছিল, প্রকৃতির তৃপ্তি, যে তৃপ্তি খুব সচরাচর আমাদের হয় না। কলকাতার গরম ট্রেনে বাসে ভিড়ের মধ্যে চেপটে সিদ্ধ হয়ে অফিস যাওয়া এ তো রোজকার ঘটনা, আর এরকম প্রকৃতির মাঝে ঠান্ডার মধ্যে নিঃশ্বাস নেওয়া এ যেন এতদিন পর বেঁচে ওঠা নতুন করে। টাইগার হিলের উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, অনেক দূরেই কিন্তু গাড়ি আমাদের নামিয়ে দিয়েছিল, কারণ এখন চলছে ওখানে সিজন, আর তাই পর্যটকের সংখ্যাও প্রচুর। অনেকটা পথই হাঁটতে হচ্ছে, আর সকালবেলা কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে সব থেকে কষ্ট কিন্তু বাচ্চাগুলোর হয়েছিল। তাই সবার আগে নিজেদের এনার্জি বাড়ানোর জন্য এক কাপ চা খেয়ে তারপর রওনা দেব টাইগার হিলের উদ্দেশ্যে। অনেক অনেক মানুষের সমাগম, প্রত্যেকে যাচ্ছেন সূর্যোদয় দেখবে, কাঞ্চনজঙ্ঘা দেখবে, আর আমাদের হাতে এসে গেছে গরম গরম চা। শীতের আমেজে ভোরবেলা পাহাড়ের বুকে দাঁড়িয়ে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। এ এক আলাদাই শান্তি, আলাদাই তৃপ্তি। তাই চা খেয়ে একটু এনার্জি বুস্ট আপ করে সবাই মিলে আবার রওনা দিলাম পাহাড়ের ওপরে ওঠার উদ্দেশ্যে। যদিও মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ এই সকালবেলা বাচ্চাগুলো কিছুতেই কোল থেকে নামতে চাইছিল না। আসলে ওদেরও কষ্ট, এই কাঁচা ঘুম ভাঙিয়ে জোর করে নিয়ে যাওয়া হয়েছে বলে কথা, কিন্তু এই দৃশ্য আর কবে দেখতে পাবো তা আমাদের জানা নেই। তাই এইটুকুনি স্যাক্রিফাইস করাই যায়। ভোরের সূর্য উঠে গেছে, আর পাহাড়ের মাঝে বরফের চূড়া থেকে এই যে সূর্যোদয় দেখা, এই অনুভূতি বোধহয় ভাষায় প্রকাশ করতে পারবো না। কত কত মানুষ এসেছে এখানে শুধুমাত্র এই সূর্যোদয় দেখার জন্য। মন ভরে গেল, প্রাণ জুড়িয়ে গেল। যতটা কষ্ট করে উপরে উঠেছিলাম, সমস্ত কষ্টের সমাপ্তি যেন এখানেই হলো। কি যে আনন্দ হচ্ছিল! আমার জীবনের প্রথম পাহাড় দেখা, আর সেটা যদি এরকমভাবে হয়, তার তুলনা আমি নিজেই করতে পারবো না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বরফের চূড়ায় ঢেকে থাকা কাঞ্চনজঙ্ঘা, এই দেখার জন্যই তো এত দূর আসা, এতটা কষ্ট করে, এতটা পথ অতিক্রম করে। কত দূরে আমরা থাকি, সেই দূর থেকে এত রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছেছি পাহাড়ের কোলে। আর পাহাড়ের কোলে কয়েকটা দিন কি যে আনন্দে কেটেছে। পাহাড় আমাদের মাতৃসম ভালোবাসা দিয়েছে। পাহাড়ের কাছে আমরা যেন ছোট সন্তান তুল্য। পাহাড়ের মাতৃক্রোড়ে নিজেদেরকে বড়ই নিরাপদ আর শান্তির আশ্রয়ে ছিলাম বলে মনে হচ্ছিল। এবার আমরা গাড়ি থেকে নেমে সোজা চলে আসলাম দার্জিলিংয়ের ঘুম মনেস্ট্রিতে। এটাও কিন্তু একটা দর্শনীয় স্থান, আর এই হচ্ছে এখানকার গেট। এই গেট দিয়েই আমাদের নিচে নামতে হবে। এত সুন্দর লাগছিল চারিপাশের পরিবেশটা, মন যেন ভরে যাচ্ছিল। সত্যি কথা বলতে, পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের তুলনা পাহাড় নিজেই। এতদিন কিন্তু আমি সমুদ্রপ্রেমী ছিলাম, কারণ এতদিন আমি পাহাড় দেখিনি। আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার পর বলতে দ্বিধা নেই, আমি অবশ্যই একজন পাহাড় প্রেমী হয়ে গেছি। এখন যাচ্ছি মনস্ট্রির উদ্দেশ্যে, আর অনেকটা পথই নিচে নামতে হচ্ছিল। যদিও নিচে নামতে অতটা কষ্ট হয় না যতটা ওপরে উঠতে কষ্ট হচ্ছিল, তাই বেশ আরাম করেই নিচের দিকে নামছিলাম। আর এই সেই মনস্ট্রি, চারিদিকটা ভীষণ নিরিবিলি, অনেক অনেক মানুষজন, কিন্তু প্রত্যেকের নীরবতা বজায় রেখে নিজেদের মতন করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে আমাদের জুতো খুলে ঢুকতে হবে, যেহেতু তীর্থস্থান। আর এতক্ষণে কিন্তু এনার ঘুম বেশ ভালোই ভেঙে গেছে, কারণ উনি নাকি এসেছেন গোপাল ভাঁড়ের বাড়ি। গোপাল ভাঁড়ের গল্প শুনতে ইনি ভীষণ ভালোবাসেন, তাই পাহাড়ে আসার পর থেকেই ওনার মনে হয়েছে এখানে গোপাল ভাঁড় থাকে। তাই তার আনন্দের আর সীমা নেই। তাই যেখানেই যাচ্ছে সেখানেই আমাকে জিজ্ঞেস করছে, মা গোপাল ভাঁড়ের বাড়ি কোথায়, গোপাল ভাঁড়ের বাবা মা কোথায়, গোপাল ভাঁড়ের দাদিন কোথায়, গোপাল ভাঁড়ের দিদি ভাই কোথায়। সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আর এই মনস্ট্রির ভেতরেই টুকটাক কয়েকটা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন কিছু মানুষ, আর সেখান থেকে কেউ কেউ কেনাকাটা করছে বটে। তবে আমাদের একটাই ব্যাড লাক, তখন এখানে মন্দিরের কাজ হচ্ছিল, সেই কারণে বুদ্ধ মূর্তিটা পুরোটাই ঢাকা ছিল।
আমরা তার দর্শন পাইনি। তবে এই লাফিং বুদ্ধকে দেখে মন একেবারে শান্ত হয়ে গেল। তারপর সবাই মিলে বেশ কিছুটা সময় এখানকার চারপাশটা ঘুরে ফিরে দেখলাম কত সুন্দর সুন্দর হাতের কাজ, কত সুন্দর দেখবার জিনিস। আর ইনি তো গোপাল ভাঁড়কে দেখতে পাননি, তাই লাফিং বুদ্ধকে দেখেই সেই আশ মেটাচ্ছেন, ওনার কাছে ইনিই গোপাল ভাঁড়। যাই হোক, ছোট্ট বাচ্চা, যার যেটা মনে থাকে, বাড়িতে এসেও কিন্তু সেই গল্পই করছে বারবার। তারপর এখান থেকে বেরিয়ে আবার উপরে ওঠার পালা। এর পরের ডেস্টিনেশন কোনটা সেটা আস্তে আস্তে তোমাদের অবশ্যই জানাবো। তবে তার আগে চারপাশটা আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম। এরপর এখান থেকে আবার উপরে চলে আসলাম, আর উপরে উঠেও দেখলাম অনেক মানুষ অনেক রকম জিনিসপত্র, বিশেষত শীতের জিনিস নিয়েই কিন্তু দোকান সাজিয়ে বসেছেন পর্যটকদের উদ্দেশ্যে। কেউ কেউ সেখান থেকে কেনাকাটা করছিল বটে। আর অনেক অনেক রকম জিনিস যেগুলো আমরা দার্জিলিং মেলেও দেখেছি, সেই জিনিসপত্রই এখানেরও দোকান ছিল অনেক। তারপর এই পাহাড়ি রাস্তার ধার বেয়ে অনেকটা ঢাল নেমে আমরা যাচ্ছি রক গার্ডেনের উদ্দেশ্যে, যেটা কিনা দার্জিলিংয়ের আরও একটি জনপ্রিয় স্থান। কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কিন্তু বেশ ভয় লাগছিল, কারণ এই রাস্তাটা ছিল মারাত্মক ঢাল। আর এই দেখো, গাড়িটা ঘোরাচ্ছে, তখনই তোমরা বুঝতে পারবে কতটা ঢালু রাস্তা, আর নিচের দিকে পুরোটা খাড়াই। পাহাড়ি রাস্তা এরকমই হয় বটে, তবে এই ভয়কে দূরে সরিয়ে ভয়টাকেই আমাদের জয় করতে হবে। তাই কোনো রকম ভয় না পেয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম সামনের দিকে। আর দুপাশে রয়েছে বিস্তৃত চা বাগান। ফেরার সময় অবশ্যই এই চা বাগানে আমরা নেমেছিলাম এবং অনেক ছবি, ভিডিও, ফটোশ্যুটও করেছিলাম। চলে এসেছি এখানে, আর এসেই দেখছি এত সুন্দর একটা ঝর্ণা ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। যদিও বর্ষাকালে এই ঝর্ণার গতিবেগ অনেক বেশি হয়, আমরা যে সময় গেছিলাম খুবই সামান্য জল ছিল, তবুও অনেক জায়গার ঝর্ণা তো শুকিয়েই গেছিল। কিন্তু এইখানকার ঝর্ণা দেখার সৌভাগ্য আমাদের বেশ ভালোই হয়েছিল। তারপর ঝর্ণাটাকে রেখে সামনের দিকে এগিয়ে চললাম। আর যেখানেই যাই না কেন সেই উপরে ওঠা, যেটা আমাদের একটু কষ্ট হচ্ছিল বটে। আর এত ফুল চারিদিকে ফুটে রয়েছে, ফুলের সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। পাহাড়ে রাস্তায় আনাচে কানাচে নানান রকম ফুল, অর্ধেক ফুলের নামই আমরা জানি না, কিন্তু এই যে ফুলগুলো, এটাই কিন্তু পাহাড়ের সৌন্দর্যকে আরো অনেকটা বাড়িয়ে তুলেছে। কি যে ভালো লাগছিল চারপাশটা দেখতে। তারপর আবার কিছুটা উপরে ওঠার পর দেখলাম আরো একটা ঝর্ণা। এই যে ওয়াটারফলসগুলো, এগুলো কিন্তু সবকটাই ন্যাচারাল, পাহাড়ের উপর থেকেই বয়ে আসছে। তারপর ওখান থেকে ফেরার পথে এই যে আগে চা বাগান দেখিয়েছিলাম, সেই চা বাগানে আমরা নামলাম। গাড়ির ড্রাইভার দাদাকে বললাম এইখানে আমাদেরকে একটু দাঁড় করাও, সেও হাসি মুখে আমাদেরকে নিয়ে চলে আসলো। আর এই জায়গাটা কিন্তু বেশ ফাঁকা ছিল, আর ফাঁকা থাকার কারণেই আমরা মন ভরে ফটো তুলেছি, অনেক অনেক ভিডিও করেছি। সবাই মিলে বেশ কিছুটা সময় কিন্তু এই চা বাগানে আমরা কাটিয়েছি। তারপর সেখান থেকে সোজা চলে আসলাম আমাদের হোটেলে, কারণ এখন আমাদের ব্রেকফাস্টের ব্রেক দেওয়া হয়েছে। তারপর আবার বেরোবো ঘুরতে। আর ব্রেকফাস্টে আজকে ছিল নান আর চানা মশলা। অসাধারণ রান্না, প্রত্যেক দিনই আমরা খেয়েছি। দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক অবধি প্রত্যেক দিন আমাদের খাওয়া দাওয়ার কিন্তু কোনো কমতি ছিল না। সব থেকে বেশি ছিল খাওয়া দাওয়ার টেস্ট। সেই গ্যাংটকের ভিডিওতে অবশ্যই শেয়ার করব সে সমস্ত কথা। তবে এখানে আসার আগে আমরা ক্যাভেন্টার্সে গিয়েছিলাম বটে, প্রায় 150 লোকের লাইন ছিল। এবছরের মতো ক্যাভেন্টার্সে খাওয়া হলো না, মানে এবারের মতো। যদি কখনো আবার যাই তখন অবশ্যই সেখানে একবার খাবো তো নিশ্চয়ই। তারপর আবার আমরা রেডি হয়ে বেরোলাম দার্জিলিংয়ের আরেক আকর্ষণ, যেটা কিন্তু বাচ্চাদের ভীষণ ভীষণ পছন্দের জায়গা, দার্জিলিংয়ের চিড়িয়াখানা। আমি কলকাতার চিড়িয়াখানাতে কোনোদিনও যাইনি, ভেবেছিলাম শীতকালে ছেলেটাকে নিয়ে যাব, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। আর দার্জিলিংয়ে এসে যে চিড়িয়াখানা আছে সেটা আমি জানতামই না। যখন জানতে পারলাম তখন তো ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমার থেকেও বেশি আনন্দ আমার পুচকে সোনাটা পেয়েছিল। চিড়িয়াখানায় বাঘ দেখবে করে তার আনন্দের সীমা ছিল না। আর এখানে এসেও দেখো চারিদিকে প্রচুর প্রচুর লোক। সবার আগে এই যে রেড পান্ডা, অনেক দূর থেকে ভিডিও করেছিলাম, যদিও তোমরা সবাই ভালো করে দেখতে পাবে না, কিন্তু আমরা কিন্তু ভীষণ ভালোভাবে দেখেছিলাম। অনেক রকমের পশু পাখি সেখানে ছিল। সমস্ত ভিডিও আমি করতে পারিনি যদিও, আর একটা ভিডিওর মধ্যে এত ভিডিও প্রোভাইড করাও সম্ভব নয়। সেই কারণে টুকটাক করে যতটুকুনি পেরেছি একটু একটু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা কথা, যেদিকেই যাচ্ছি সেদিকেই নাম না জানা ফুলের বাহার। তারপর ছিল অ্যাকোয়ারিয়াম, যেখানে অনেক রকমের মাছ,
রং বেরঙের মাছ এদিক ওদিক ঘোরাফেরা করছে। আর আরেকজন তো অ্যাকোয়ারিয়াম দেখে পুরো পাগলই হয়ে গেছে, এত রকমের রং বেরঙের পাথর, এত রকমের মাছ। আর এই দেখো আরও একটা পাখি, এই পাখির নাম আমি জানি না, বেশিরভাগ পশু পাখির নামই জানি না। সেখানে বোর্ডে লেখা ছিল, সমস্ত ক্লিপিংস আমার নেওয়া হয়নি, সেই কারণে মনেও পড়ছে না এই মুহূর্তে। তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সামনের দিকে। আর পুচকে দুটোর ঘুম একেবারে উড়ে গেছে, এখন তারা ফুল এনার্জি নিয়ে চিড়িয়াখানাতে ঘুরতে ব্যস্ত। এই ফ্রেমটা কি সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছে। আর আরেকজন ছিল যিনি আমাদের সঙ্গে, তাকে চিড়িয়াখানায় রেখে আসলেই ভালো হতো, কারণ যেখানে পারছে সেখানে এরকমভাবে একটা ছবির মাঝখানে মুখ ঢুকিয়ে দাঁড়িয়ে পড়ছে আর আমাদেরকে হাসিয়ে যাচ্ছে। এদিকে দেখো আরও অনেক রকম পশু, সকলকে ভিডিওতে আনা সম্ভব হয়নি। আর যে জিনিসের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, এখন যাব সেই জায়গাতে তাকে দেখতে, রয়্যাল বেঙ্গল টাইগার। এতক্ষণের অপেক্ষার অবসান হবে এবার। অবশেষে উনি আসছেন আর ভীষণ সুন্দরভাবে আমাদেরকে দেখা দিয়েছেন। যেভাবে দেখতে পাবো আমি সত্যিই ভাবিনি। পুরো র্যাম শো এর মতো ওয়াক করে করে উনি আমাদের সামনে দিয়ে ঘুরে বেরিয়েছেন, এদিক ওদিক করে অনেক রকমভাবে পোজ দিয়েছেন, যাতে ভালো করে আমরা তাকে দেখতে পারি, তার ফটো তুলতে পারি, তার ভিডিও করতে পারি। এই যে এখানে আরেকজন এসে দাঁড়িয়ে পড়েছেন তার মুখ দেখানোর জন্য। এই ভিডিওগুলো দেখছি আর আমার মনে পড়ে যাচ্ছে কি হাসিটাই না হেসেছিলাম সেদিনকে। এখানে দেখো আরও অনেক রকমের পাখি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা ছিল বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এখানে কিন্তু আমাদের ফটো বা ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, কিন্তু এখানে সমস্ত সত্যিকারের পশু আর পাখিদেরকে ওষুধের মাধ্যমে জীবন্ত করে রাখা হয়েছিল, সেগুলোই ছিল ভেতরে। তারপর আমরা চলে আসলাম দার্জিলিংয়ের টি গার্ডেনে। এই টি গার্ডেনের অপরূপ রূপ দূর থেকেই দেখতে পাচ্ছিলাম। আর যেটার জন্য এখানে আসা সেটা হচ্ছে সকলে মিলে সেজে গুজে পাহাড়ি সাজে ছবি তুলব। আর নিচের দিকে নামতে তো কষ্ট অবশ্যই হচ্ছিল, কারণ এই রাস্তার পথটা একদমই সুগম ছিল না। যাই হোক চলে এসেছি। আর এসেই এখানে দাদাকে বললাম আমাকে একটু রেডি করিয়ে দাও। আর আমাকে জিজ্ঞেস করা হলো কোন কালারটা পছন্দ, আমিও বললাম আমার এই নীল রঙটা পছন্দ। আর উনিও সঙ্গে সঙ্গে নীল রঙের একটা ড্রেস আমাকে পরিয়ে দিলেন। কি ভালো লাগছিল পরতে আমার। ওদের সাজে সেজে ছবি তুলবো এটা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম। আর আমি একা কেন, আমরা সবাই সেজেছিলাম। আর এই যে আমার পাহাড়ি ছোড়া, পাহাড়ি কুচকে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে। একটা ছোট্ট লাল রঙের জামা ওনাকে পরিয়ে দেওয়া হয়েছিল। আর আরেকজন আমার পাহাড়ি বর, উনিও রেডি হচ্ছেন। তিনজনে মিলেই রেডি হয়ে গেছি, কিন্তু সবার আগে যেহেতু আমি রেডি হয়েছি তাই আমাকেই দেখাচ্ছি। কেমন লাগছে একটু জানিও, পাহাড়ি ছড়ি লাগছে তো, অনেক ভিডিও করেছি। আর এদিকে বাবা আর ছেলের খুনসুটি লেগেই রয়েছে, দুজনে মিলে এখানে মারামারি শুরু করেছেন, যদিও বা মজার ছলে। আর আজকে দেখাই চলো, এই যে মিষ্টি পাহাড়ি মেয়েটা, আমার তাতই সোনা, কি মিষ্টি যে একে লাগছিল। ওখান থেকে ঘুরে সোজা চলে এসেছি হোটেলে। আর এখানে এখন খাওয়া দাওয়া পর্ব শুরু করেছি। যদিও বা এই পুচকে দুটো ভীষণই ক্লান্ত ছিল, তাই বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি। বাড়িতে এসে রেস্ট নিয়ে আবার চললাম দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে, কারণ সন্ধ্যাবেলায় তো আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যান ছিলই না, তাই সন্ধ্যাবেলাটা কাটাতে হবে এখানেই। আরও একবার চেষ্টা করলাম যদি ক্যাভেন্টার্সে যাওয়া যায়, কিন্তু না, উনি ঢুকে কথা বলে বেরিয়ে এলেন, বললেন এখন বিকেলবেলা বন্ধ থাকে। ব্যাড লাক, সো বেটার লাক নেক্সট টাইম। এখন ম্যালের সামনের দিকে যাওয়া যাক, কারণ এখান থেকে আমাদের করতে হবে প্রচুর শপিং, কারণ আমাদের কিন্তু কিচ্ছু কেনাকাটি করা হয়নি। আর সবার আগে এক কাপ চা দিয়ে শুরু করব আজকের ম্যালের ঘোরা। আর এখানে অনেক রকমের চা বিক্রি করছিল এই দিদিটা, ডালগোনা কফি থেকে শুরু করে দার্জিলিং টি, কফি, লেমন টি, মিল্ক টি, ব্ল্যাক কফি, আরও অনেক কিছু ছিল। কিন্তু আমরা বাঙালি বস, কড়া দুধের চা না হলে মন আমাদের পোষায় না, তাই 3 কাপ চা নিয়ে নিলাম। আর বারবারই তোমরা ভিডিওতে 3 কাপ চাই দেখছো, তার কারণ হচ্ছে আমার উনি চা খান না, আমি, বাবাই আর পায়েল তিনজনে গরম গরম চা খেয়ে শুরু করলাম সন্ধ্যাবেলার ঘোরাঘুরি। আর এই দেখো ম্যালের অবস্থা, এত মানুষ এসেছিল মনে হচ্ছিল যেন একটা মেলা হচ্ছে বা দুর্গাপুজোয় এসেছি। আসলে এই সময়টা সবারই একটুখানি অফিসের কাজকর্ম কম থাকে, যেহেতু ইয়ার এন্ডিং মাস, আর সেই কারণেই কিন্তু প্রত্যেকে মিলে এখানে ঘুরতে চলে এসেছে। আর আরেকজনের কিছু একটা বায়না হয়েছিল, সেই কারণে উনি এখানে বসে পড়েছেন, কিছুতেই তাকে ওঠানো যাচ্ছিল না। এদিকে দেখো ম্যালের এখানে একটা লাইভ সিঙ্গিং কনসার্ট হচ্ছিল, এখানে অনেকেই এসে গান গাইছিল, আমাকেও বলছিল গাইতে, কিন্তু আমার আর সেই সুযোগ হয়নি, তাই সোজা চলে আসলাম একটু পেট পুজো করতে। এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা হোটেলে গিয়ে ঘুম দেব, কারণ পরের দিন আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।